Assalamu alaikum everyone. Welcome to another mm, video lecture about multiple access from the series data communication. This is week 12 lesson 1. So without further delay, let's start. তো প্রথমেই আমাদের যে মাল্টিপল অ্যাক্সেস আছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলা আছে। ব্যাকগ্রাউন্ডের ডিটেলসে পড়ার কিছুই নেই, আমি জাস্ট ইন শর্ট বলি। সেটা হচ্ছে যখন অনেকগুলা স্টেশন সেম কমিউনিকেশন লিংকে থাকে তখন সেটাকে আমরা মাল্টি পয়েন্ট বা ব্রডকাস্ট লিংক বলি। তো তখন একটা মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল প্রয়োজন পড়ে। কেন? কারণ অনেকগুলা স্টেশন একটা সেম কানেকশন লিংকে আছে, অর্থাৎ মাল্টি পয়েন্ট বা ব্রডকাস্টে আছে। তখন কে আগে যাবে কে পরে যাবে এই যে সিদ্ধান্তগুলা নেওয়া, কিংবা কোনটা যাতে কলিশন মানে দুইটা স্টেশন যদি একই সাথে ডাটা সেন্ড করে, কিংবা দেখা যাচ্ছে যে একটা স্টেশনে প্রায়োরিটি পায় বসে আছে, সেই শুধু ডাটা সেন্ড করতেছে, বাকি যতগুলো স্টেশন আছে তারা কিছুই পাচ্ছে না, অর্থাৎ তারা তাদের ডাটা সেন্ড করার সুযোগই পাচ্ছে না। অর্থাৎ একটা মনোপলি তৈরি হলো। মনোপলি মানে তো একজনের সব ক্ষমতা, তাই না? তো এরকম যদি ক্রিয়েট হয় বা দেখা যাচ্ছে যে আহ, সব স্টেশনারির সমভাবে ক্ষমতা বন্টন করা আছে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রোটোকল নাই, কোনো নিয়ম নাই, যার কারণে দেখা যাচ্ছে স্টেশনগুলো নিজেদের ইচ্ছা মতো ডাটা, নিজেদের সময় মতো নিজেদের ফ্রিকোয়েন্সি মতো ডাটাগুলো সেন্ড করতেছে, কিন্তু ডাটা সেন্ড করার পর একটা আর একটার সাথে কোলাইড হয়ে এমন একটা ম্যাসাকার তৈরি হচ্ছে যে ডাটা কোনো কাজেরই না, অর্থাৎ সে ডাটা কমিউনিকেশন করেও কোনো লাভ নেই। তো এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস গুলা আসলে এই কারণেই কাজে লাগে, অর্থাৎ প্রায়োরিটি ফিক্সড করা প্লাস পয়েন্ট হচ্ছে যেন প্রত্যেকটা স্টেশন নিজেদের ডাটা উইদাউট কলিশন সেন্ড করতে পারে এবং ডাটাগুলো যাতে কারাপ্ট না হয়ে যায় সেই ব্যবস্থা করে পাঠানোর কাজটাই করতেছে আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলসের রুলসগুলা। তো এই রুলসগুলো আসলে কোথায় ইমপ্লাই হয় এটা সম্পর্কে এখানে বলা আছে। এই রুলসগুলো আসলে আমাদের যে ডাটা লিংক লেয়ার আছে, এই ডাটা লিংক লেয়ারে আমরা আমরা যখন টিওসি মডেল পড়ছি, টিওসি মডেলের ডিটেলস আমি বলছি যে ডাটা লিংক লেয়ারে ম্যাক ম্যাক তার কাজ করে। অর্থাৎ আমাদের এই যে প্রোটোকলসের যে রুলসগুলো, এগুলো ডাটা লিংক লেয়ারের যে আমাদের ম্যাক দ্য সাব লেয়ার অফ ডাটা লিংক লেয়ার সেইখানে প্রযোজ্য হয়, অর্থাৎ আমাদের এই প্রোটোকলগুলা ওই স্থানে যা প্রয়োগ করা হয়। তারপর আমাদের আছে ট্যাক্সোনমি অফ মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল, মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলসের ট্যাক্সোনমি। এখানে আমাদের দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে আরএপি অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, দেন সিএপি কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল, দেন চ্যানেলাইজেশন প্রোটোকল। তো আমাদের এখানে আমরা মূলত র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল নিয়ে ডিটেলসে পড়বো, অর্থাৎ আমাদের আলোহা, সিএসএমএস, সিএসএমএস সিডি অর্থাৎ এবং সিএসএমএ সিএ। তো আমরা প্রথমে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস কি। র্যান্ডম মানে বোঝা যাচ্ছে যে এটা র্যান্ডমলি, অর্থাৎ কখনো এ স্টেশন তো কখনো ও স্টেশন। এটা কোনো ফিক্সড প্রায়োরিটি নাই যে অমুক স্টেশন আগে তো অমুক স্টেশন পরে, এরকম কোনো ফিক্সড প্যাটার্ন আমাদের এগুলোর মধ্যে দেখা যায় না। তো র্যান্ডম অ্যাক্সেসের প্রথম কথাই হচ্ছে যে অল স্টেশনস আর ইকুয়াল, নো স্টেশন কন্ট্রোল অ্যানাদার, অর্থাৎ প্রত্যেকটা স্টেশনই আমাদের সমসম, কিন্তু আবার কোনো স্টেশনই আরেকজনের উপর নিজের ক্ষমতা ফলাও করবে না। এখানে যে এখানে কোনো স্টেশন অন্য স্টেশনের থেকে সুপিরিয়র নয়, কিন্তু কোনো এক স্টেশন অন্য স্টেশনের উপর কন্ট্রোলও লাগবে না, সেটাই আমাদের এখানে এই লাইনটা বলা আছে, নো স্টেশন ইজ সুপিরিয়র টু অ্যানাদার স্টেশন এন্ড নান ইজ অ্যাসাইনড টু কন্ট্রোল ওভার অ্যানাদার। ঠিক আছে? তারপর এইখানে হয় কি, স্টেশনগুলা যেহেতু প্রত্যেকেই নিজের নিজের মতো ক্ষমতার, ধর যেরকম দেখা যায় যে কয়েকটা ক্ষমতাশীল দেশ, উন্নয়নশীল দেশ, তারা নিজেরা নিজেদের মতো ক্ষমতাশীল, তারা কেয়ারও করে না যে অন্য দেশ তাদের উপর কি বলতে আসছে, এবং তারা একজন আরেকজনের উপর কিন্তু নির্ভরশীলও না, তাদের কন্ট্রোলে চলেও না। ঠিক একইভাবে র্যান্ডম অ্যাক্সেসে কাজ করে। তো র্যান্ডম অ্যাক্সেসে যেহেতু এভাবে কাজ করতেছে, প্রত্যেকটা স্টেশনে নিজেদের মতো ক্ষমতাশীল, ফলে তারা নিজেরাই ডিসাইড করে যে তারা আসলে ডাটাগুলো কখন ট্রান্সমিট করবে। কিন্তু এই ডাটাগুলো ট্রান্সমিট করার জন্য তারা কিছু প্রোটোকলস রুল ফলো করে।
প্রোটোকলের কিছু রুলস আছে সেগুলা ফলো করে বা ব্যবহার করে। তো আমাদের এখানে আমরা যে যে টপিক নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে আমাদের অ্যালোহা, দেন আমাদের আছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, সেটা হচ্ছে সিএসএমএ, দেন সিএসএমএ উইথ কলিশন ডিটেকশন অ্যান্ড সিএসএমএ উইথ কলিশন অ্যাভয়েডেন্স। ফার্স্ট অফ অল আমরা যদি অ্যালোহা দিয়ে শুরু করি, অ্যালোহার ব্যাকগ্রাউন্ড কাইন্ড অফ র্যান্ডম অ্যাক্সেসের মতোই, যে এখানে কেউ কারো উপর ক্ষমতাশীল, কারণ প্রত্যেকেই তো আমাদের র্যান্ডম অ্যাক্সেস থেকেই র্যান্ডম অ্যাক্সেসের শাখা। তো র্যান্ডম অ্যাক্সেসের যে বেসটা আছে, যে আমাদের কেউ কারো উপর ক্ষমতাশীল হবে না এবং প্রত্যেকেই নিজের নিজের মতো চলবে, কিন্তু প্রোটোকলসের রুলস ফলো করে। তো অ্যালোহা হচ্ছে আমাদের প্রথম দিককার অ্যাক্সেস প্রোটোকল, একদম শুরুর দিককার। এটা মূলত আমাদের যে রেডিও বা ল্যান্স লাইন ছিল, ওয়্যারলেস যেগুলা, এগুলোর জন্য ডিজাইন করা, কিন্তু এটা শেয়ার মিডিয়ামেও কখনো কখনো ব্যবহার করা যাইতে পারে। অ্যালোহাতে কিন্তু সেম স্টেশন শেয়ার করে, একই সময়ে দুটো স্টেশন কোলাইড যদি করে তাহলে হইতে পারে কি আমাদের ডাটাগুলো করাপ্টেড হয়ে যেতে পারে, তো কলিশন করতে পারে। তো কলিশন ঘটলে আমাদের ডাটা কি হবে? করাপ্ট হবে। তো আমাদের যে অ্যালোহা ছিল তার যে প্রথম যে ভার্সন, সেটাকে আমরা বলতেছি পিওর অ্যালোহা। এখানে দেখা যাচ্ছে পিওর অ্যালোহাতে স্টেশন তখনই কেবল আমাদের ফ্রেম পাঠায় যখন পাঠানোর মতো ডাটা থাকে। এখানে এই কথাটাই বলা আছে, দ্য অরিজিনাল অ্যালোহা প্রোটোকল ইজ কল্ড পিওর অ্যালোহা। The idea is that each station send a frame whenever it has frame to send multiple access। অর্থাৎ আমি একটা স্টেশন, আমার কাছে ডাটা যদি থাকে তবেই আমি সেন্ড করবো, যদি না থাকে তাহলে আমি সেন্ড করার চেষ্টা করব না। কিন্তু ঠিক আছে, এটাতে রুলস স্রেফ একটাই, সেটা হচ্ছে যে আমার কাছে ডাটা থাকলে আমি সেন্ড করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা টাইম ডোমেইনে দেখি, এখানে আমাদের যে টাইম ডোমেইনটা আছে, স্টেশন 1 দুটো ফ্রেম পাঠাইছে, ফ্রেম 1 ফ্রেম 2। স্টেশন 2 দুটো ডাটা পাঠাইছে, ফ্রেম 2 এন্ড ফ্রেম 1, ফ্রেম 2.1 এন্ড ফ্রেম 2.2। স্টেশন 3 আমাদের দুটো ফ্রেম পাঠাইছে, ফ্রেম 3.1 এন্ড ফ্রেম 3.2। স্টেশন 4 দুটো ডাটা পাঠাইছে, ফ্রেম 4.1 এন্ড ফ্রেম 4.2। দেখা যাচ্ছে কি আমাদের প্রথম যে স্টেশন আছে এটার ফ্রেম 1.2, দ্বিতীয় স্টেশনের ফ্রেম 2.1, তৃতীয় স্টেশনের ফ্রেম 3.1 এবং চতুর্থ স্টেশনের ফ্রেম 4.1 কিছু না কিছু অংশ একটা টাইম ডোমেইনে নিজেদের মধ্যে কলিশন ঘটাইছে। এখানে কলিশনটা হবে কি, এই যে চারটা ফ্রেম আছে, এই চারটা ফ্রেমের সর্বোচ্চ সর্বডানের ফ্রেম অনুপাতে টাইম ডোমেইন এবং সর্ববামের টাইম অনুপাতে ফ্রেম ডোমেইন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইটুকু আউট অফ কলিশন আছে, আবার এখানে ফ্রেম 3 এর এইটুকু আউট অফ কলিশন আছে, কিন্তু বাকি যতটুকু ডাটা আছে এর ভিতর সবই কি হয়েছে? কারাপ্ট হয়ে গেছে। আবার এখানে সেম ঘটনা ঘটছে, কিন্তু এখানে দুটো স্টেশনের ডাটাতে ঘটছে, একটা স্টেশন 2 আর আরেকটা স্টেশন 4 এর। এখানে কতটুকু, এখানে দেখা যাচ্ছে যে এটার সর্ববামে কত আছে, এই ফ্রেম 4.1 এর ভ্যালু, আর সর্বডানে আছে ফ্রেম 2.2 এর। এই গেল এটা টাইম ডোমেইন। এবং আউট অফ কলিশন আছে ফ্রেম 1.1 এবং ফ্রেম 3.2, অর্থাৎ এই দুটো ডাটাই আমাদের উইথাউট এনি কারাপশন আর এনি কলিশন, কারাপ্টেড ডাটা। যেহেতু এর মধ্যে কোনো কলিউশন নাই, তাই এখানে কোনো এই দুটো ফ্রেমের যে ডাটা আছে তাদের মধ্যে কোনো কারাপ্ট ডাটাও নেই, এরা উইদাউট কারাপশন এরা ডাটা পৌঁছে দিতে পারবো। কিন্তু বাকিগুলো আমার তো এভাবে হচ্ছে না, আমার ফ্রেম 1 দুটো ডাটা পাঠাইতে চায়, তার আর একটা ডাটার অর্ধেক অর্ধেকের বেশি আমার কারাপ্ট হয়ে আছে। এখানে তো দেখা যাচ্ছে স্টেশন 2 এর প্রথম যে ফ্রেম ছিল সেটা পুরোটাই কারাপ্ট হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা আরেকটু সমাধানের জন্য আমাদের আসলো কি, আমাদের আসলো এই বলে আপনাকে, এক মিনিট, আরেকটু এটাকে সমাধানের জন্য আমাদের আসছে স্লটেড আলোহা। তো স্লটেড আলোহাতে যাওয়ার আগে আমাদের এই যে আমাদের পিওর আলোহা আছে, পিওর আলোহার যে ওয়ার্কিং প্রসেস এবং কিছু ম্যাথমেটিক্স আছে এটা আমাদের জানতে হবে। তবে আমি একটু এর আগে আমাদের সাজেশনটা দেখে নিতে চাচ্ছি যে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স কত পার্সেন্ট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আমাকে কয়েকটা সেকেন্ড টাইম দেন।
ওকে, চ্যাপ্টার 12-এ আমাদের মূলত 10 মার্কস থিওরি অনলি করা হয়েছে। তার মানে এখানে আমাদের ম্যাথমেটিক্সে খুব বেশি গুরুত্ব না দিলেও হচ্ছে। চ্যাপ্টার যে 12 আছে, অর্থাৎ এটা কিন্তু চ্যাপ্টার 12-এর অংশ। তো চ্যাপ্টার 12 আমাদের ম্যাথমেটিক্সে আমাদের গুরুত্ব না দিলেও চলবে। তারপরও বোঝার স্বার্থে বোঝা, এটা জেনে রাখা ভালো, জানলে যত জানবেন তত লাভ। তো আমরা শুরু করি। আমাদের হচ্ছে নাম্বার অফ অ্যাটমস কে ইকুয়ালস টু 0। আমার মনে হয় কি আমাদের ম্যাথমেটিক্স গুলো একটু পরে এসে আলোচনা করে আমাদের থিওরি যে অংশটা আছে সেটা একটু আগে বোঝাই নেওয়া ভালো। ঠিক আছে, আমি এই কাজটাই করি। তো ভার্নারেবল টাইম, অর্থাৎ it is the time interval during which a collision can occur if another station transmit। অর্থাৎ ভার্নারেবল টাইম হচ্ছে সেই এস্টিমেটেড টাইম অফ পিওর আলোহা যেইখানে একটা পসিবিলিটি থাকে যে অন্য কোনো স্টেশন যদি ডাটা সেন্ড করে সেটা কলিশনের শিকার হবে। যদি আমি শুধু এই ডাটাটাকে ধরি, আচ্ছা এর যে টোটাল টাইম ডোমেইনটা, এই যে টাইম ডোমেইনটা, এই টাইম ডোমেইনে যদি অন্য কোনো স্টেশন ডাটা সেন্ড করে তবে দেখা যাবে কি এখানে কলিশন হওয়ার হাইয়েস্ট পসিবিলিটি আছে। এখানে ঘটছে ওটাই, এখানে বি পাঠাইছে, ডাটা কোলাইড হচ্ছে, সি এই টাইম ডোমেইনে পাঠাইছে, ডাটা কোলাইড হইছে। দেন পিওর হালুয়ার কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের যে অল ফ্রেমস, সবগুলো ফ্রেমের আমাদের যে লেন্থ আছে সেটা ফিক্সড, এবং প্রত্যেকটা ফ্রেম টিএফআর সেকেন্ড ট্রান্সমিটের জন্য সময় নেয়। টিএফআর আসলে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আমাদের হচ্ছে অ্যাভারেজ ট্রান্সমিশন টাইম বলে। তো এটা তো আমাদের আপাতত, সরি এভারেজ ট্রান্সমিশন টাইম না, এটাকে আমাদের বলে হচ্ছে ফ্রেম ট্রান্সমিশন টাইম। তো আমাদের ফ্রেম ট্রান্সমিশন টাইম এগুলো তো আমাদের ম্যাথমেটিক্সের টপিক, যেহেতু আমাদের থিওরিতে গুরুত্ব বেশি দিছে তো আমরা ম্যাথমেটিক্সে পরে আসবো এবং লাস্টে আসবো, যাতে আপনারা ম্যাথমেটিক্স পার্টটা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। এরপর আমাদের আছে স্লটেড আলোহা। স্লটেড আলোহার আমি কথা বলছিলাম যে পিওর আলোহার যে সবচেয়ে বড় সমস্যা যে টাইম ডোমেইনে ইচ্ছা মতো ডাটা পাঠাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো কলিশন হচ্ছে, কিন্তু স্লটেড আলোহাতে এইটাকে কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ সংজ্ঞা যদি দেই তাহলে হচ্ছে পিওর আলোহার সমস্যা ইমপ্রুভ করতে স্লটেড আলোহা আমাদের কাছে আনা হয়েছে। স্লটেড আলোহাতে কি হয়, প্রথমত এক নাম্বার হচ্ছে আমাদের, এটা বের করে রাখি, স্লটেড আলোহাতে প্রথমে হচ্ছে আমাদের টাইম ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল স্লট, অর্থাৎ আমাদের যত টাইম ডোমেইন আছে এই প্রত্যেকটা টাইম ডোমেইনটা কিছু 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 খণ্ডে বা সেগমেন্টে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপর ইচ স্লট, প্রত্যেকটা স্লটের লেন্থ হচ্ছে আমাদের যে আমাদের ফ্রেমের ট্রান্সমিশন যে টাইম আছে সেইটা অনুপাতে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে a station is allowed to transmit only at the beginning of a time slot, অর্থাৎ একটা টাইম স্লটে একটা স্টেশন যে ডাটা বা আমাদের যে ফ্রেম পাঠাবে এটা পাঠাতে পারবে সে তখনই যখন একটা ফ্রেম স্লট, অর্থাৎ আমাদের যে টাইম স্লটটা আমরা ভাগ করে দিচ্ছি সে টাইম স্লটের শুরু হচ্ছে, তার তার আগেও পাঠাইতে পারবে না, মানে দেখা যাচ্ছে তার মাঝখানে পাঠাইতে পারবে না। আমি জিনিসটা যদি একটু উদাহরণের সাহায্যে বোঝাই, দেখা যাচ্ছে আমাদের 4টা স্টেশন আছে, 4টা স্টেশনের জন্য 1 2 3 4 5 6 6টা টাইম স্লটে ভাগ করা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই স্টেশন 1 প্রথম যে আমার টাইম স্লটটা আছে সেই সময় ডাটা পাঠাইতে পারতেছে, এবং আমাদের দেখা যাচ্ছে যে আরেকটা ফ্রেম পাঠাইতে সে কি থার্ড টাইম স্লটের সাহায্য নিছে। স্টেশন 2 আমাদের সেকেন্ড টাইম স্লট এবং ফোর্থ টাইম স্লটে ডাটা বা ফ্রেম পাঠাইছে। স্টেশন 3 সেকেন্ড স্লট এবং সিক্সথ স্লটে আমাদের ডাটা সেন্ড করছে। স্টেশন 4 আমাদের দেখা যাচ্ছে যে থার্ড যে স্লট আছে এবং ফিফথ যে স্লট আছে এই দুই স্লটে ডাটা সেন্ড করছে। এখানে যে কলিশন একদম নাই হয়ে গেছে তা না, কলিশন কিন্তু অলরেডি আছে, এখানে একটা কলিশন হয়েছে, এখানে আরেকটা কলিশন, ডাটা কারাপশনের রেট যে কিছুটা কমে আসলেও ডাটা কারাপ্ট হবে না এরকম কোনো পসিবিলিটি ক্রিয়েট হয়নি। এটা হিসাব করার জন্য কিছু ম্যাথমেটিক্স আছে এবং এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো তো আমরা পরে আসব। তো ভার্নারেবল টাইম ফর স্লটেড আলোহা প্রোটোকল, এইখানে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু আমার দেখা যাচ্ছে যে আম, আমার টাইম স্লটে বিভক্ত আছে, তো দেখা যাবে কি যে এটার যে আমার
টাইম আছে এটাতে যদি অন্য কেউ এই টাইম ফ্রেমে যদি অন্য কেউ ডাটা সেন্ড না করে তাহলে কলিশন হওয়ার চান্স নেই, কিন্তু এরকম চান্স নেই যে এটার অর্ধেকের ভিতর ঢুকে গেল। যদি আরেকটা ডেটার সাথে কলিশন হয় তাহলে পুরা ফ্রেমটার সাথেই কলিশন হবে। একটা পুরা ফ্রেম অর্থাৎ এ এর একটা ফুল ফ্রেম এবং সি এর একটা ফুল ফ্রেমই এখানে কলিশনে চলে আসছে। কিন্তু এটা কখনোই হবে না যে সি এর অর্ধেক কলিশন হয়েছে এবং এ এর দেখা যাচ্ছে এইটুকু কলিশন হয়েছে, তা হবে না। এখানে স্লটেড আলো হাতে এই চান্স নাই। এটা আমরা গেলাম। এরপর আমাদের আছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস এটা একটু কাইন্ড অফ অ্যাডভান্স, আর একটু অ্যাডভান্স আমাদের আলোহা থেকে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসের সংজ্ঞা আমরা কি বলতে পারি যে CSMA is a multiple access protocol in which a station sends the medium before the transmission to reduce collision but collision still occurs। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের একটা স্টেশন যখন ডাটা সেন্ড করবে তখন সে এটা সেন্স করতে পারে যে আমার সামনের যে ট্রান্সমিশন মিডিয়াম আছে সেখানে অন্য কোনো ডাটা অলরেডি আছে কি নাই, আছে কি নাই। যদি থাকে তাহলে সে ডাটা সেন্ড করবে না, এবং মিডিয়ামে যদি ডাটা না থাকে তাহলে সে ডাটা সেন্ড করবে। এখানে আমরা অনেকে একটা জিনিস একটু ফল্ট করতে পারি, তা দেখা যাচ্ছে যে এ এবং ডি ডাটা ট্রান্সমিট করবে নিজেদের মধ্যে, সেন্ডার টু রিসিভার, এবং এর মধ্যে বিও একটা শেয়ার লিঙ্ক বা ব্রডকাস্ট রাখছে, ঠিক আছে। তো আমরা অনেকে মনে করি যে এই পুরাটা যদি 500 মিটারের একটা 500 মিটারের একটা মিডিয়াম হয়, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে মিডিয়াম হয়, তাহলে এ যদি ডাটা সেন্ড করে তাহলে এ চেক করবে যে পুরা 500 মিটারে কোনো ডাটা আছে কি নাই। এটা আসলে আমাদের ভুল ধারণা, ইটস আ ফল্টি থট। তা করবে না, বরং দেখা যাচ্ছে প্রতি এই 500 মিটারের মধ্যে ছোট ছোট কিছু নোড আছে, ছোট ছোট কিছু নোড আছে। এটা গেল নোড 1, এটা গেল নোড 1, এটা নোড 2, এটা নোড 3, এটা নোড 4। তো এ চেক করবে কি প্রথম যে আমার নোড 1টা আছে, প্রথম যে আমার নোড 1টা আছে এইখানে কোনো ডাটা আছে কিনা। এইখানে যদি কোনো ডাটা না থাকে বা কোনো ফ্রেম না থাকে তবেই সে করবে কি এ থেকে ডাটা নোড 1 এ সেন্ড করবে। আবার এখান থেকে চেক করবে এখানে কোনো ডাটা আছে কিনা, যদি থাকে তাহলে এইখান থেকে এখানে সেন্ড করবে। এইভাবে চলতে থাকবে। তো আমরা সংজ্ঞাটা যদি আরেকবার রিপিট করি যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের মিডিয়ামে কোনো ফ্রেম অলরেডি উপস্থিত আছে কিনা সেটা সেন্স করতে পারে, ট্রান্সমিশনের আগেই সেন্স করতে পারে যাতে কলিশন কিছুটা রিডিউসড হয়ে আসে। কিন্তু এটা যে পুরোপুরি আমাদের কলিশন মুক্ত করে ফেলবে তা কিন্তু না। তো সিএসএমএ তে আমাদের তিন ধরনের মেথড ইউজ করা হয়। এক হচ্ছে ওয়ান্স পারসিস্টেন্ট মেথড, সেকেন্ডটা হচ্ছে জিরো অর নন পারসিস্টেন্ট মেথড, এবং পি হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের পি পারসিস্টেন্ট মেথড। তিনটা মেথড 1 2 3 তিনটা মেথড আমাদের ফলো করা হয়। ফার্স্ট অফ অল যদি আমি ওয়ান পারসিস্টেন্ট মেথডে আসি, ওয়ান্স পারসিস্টেন্ট মেথড আমরা যেরকম বলছিলাম যে এ থেকে বি তে একটা ডাটা ট্রান্সমিট করবে। এখানে একটা নোড, দুটো নোড এ থেকে ডিতে যাচ্ছে, এবং এখানে আরেকটা মিডিয়াম না, আরেকজন ব্রডকাস্ট লাইনে আসছে, সে হচ্ছে পি। এখন দেখা যাচ্ছে যে বি এখানে একটা ডাটা অলরেডি সেন্ড করতেছে ডিতে। তো এ করবে কি কন্টিনিউয়াসলি এখানে সেন্স করতে থাকবে যে এখানে ডাটা আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, এরকম কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে যতক্ষণ না এটা ফ্রি হচ্ছে। যখন ফ্রি হবে তখন ডাটা ট্রান্সমিট করবে, যতক্ষণ এই নোটটা বিজি থাকবে ততক্ষণ পর্যন্ত সেন্স করতেই থাকবে। এটাই হচ্ছে আমাদের ওয়ান পারসিস্টেন্ট, এবং যখন আইডিয়াল হচ্ছে তখন তাদের ফ্রেমটা ইমিডিয়েটলি সেন্ড করে দেবে। দেন আমাদের আসতেছে নন পারসিস্টেন্ট বা জিরো পারসিস্টেন্ট, আরেকটু অ্যাডভান্স। সেটা হচ্ছে কি এই যে আমাদের যে এ থেকে ডি তে ডাটা সেন্ড করবে, এবং এখানে দেখা যাচ্ছে কোনো কারণে বি যে মিডিয়াম আমার শেয়ার মিডিয়াম ছিল সেও এখানে আমার ডাটা ফ্রেম দিয়ে রাখছে। তো এ করবে কি কিছু টাইম ইন্টারভালের পর, অর্থাৎ কিছু সময় পর পর আমাদের চেক করতে থাকবে। অর্থাৎ ওয়ান পারসিস্টেন্টের মতো আমাদের বারবার চেক করতে থাকবে না যে ফ্রি আছে কি নাই, দেখা গেলো টাইম ইন্টারভ্যাল আছে 30 সেকেন্ড,
তো 30 সেকেন্ড পর পর সে চেক করবে যে এখানে ফার্স্ট নোডে অন্য কারো ফ্রেম আছে কি নাই, যদি না থাকে তাহলে সে ডাটা সেন্ড করে দেবে। এখন আমি দুটার কার্যকারিতা বুঝাইলাম, তো আমাদের পি পারসিস্টেন্ট মেথডে যাওয়ার আগে দুটোর কিছু অসুবিধা আমি জেনে নিই। তো ওয়ান পারসিস্টেন্ট মোডের সবচেয়ে বড় অসুবিধাটা হলো সেটা হচ্ছে সব সময় ডাটা চেক করতেই থাকে। এটা আসলে একটা কাইন্ড অফ লস, এবং দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি না থাকে, দেখা যাচ্ছে যে তিনটা সেই ডাটা নাই, তখন হঠাৎ করেই ডাটাটা একবারে ছেড়ে দেবে এবং এতে কলিশনের কিছুটা চান্স আরো বেড়ে যায়। আবার এদিকে 0% পারসিস্টেন্ট বা নন পারসিস্টেন্টে আমাদের অসুবিধাটা কি, দেখা যাচ্ছে যে এখানে বি, এই আমাদের যে এখানে এটাতে বোঝাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওয়েটটা হচ্ছে 30 সেকেন্ড, কিন্তু এই 30 সেকেন্ডের মধ্যে আমার দেখা গেল যে 15 নম্বর সেকেন্ডে আমার বি এখান থেকে ফ্রেম সরাই নিছে, অর্থাৎ বি এর ফ্রেম ট্রান্সমিট হয়ে গেছে এবং 15 নম্বর সেকেন্ডে আমার নোড এ ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হবে কি, এই যে আমার নোডটা এটা তো ফাঁকা, কিন্তু সেন্স করতে আসবে কতক্ষণ পর, 30 সেকেন্ড পর, অর্থাৎ আমার 0 থেকে শুরু হয়েছে 30 পর্যন্ত চলবে। আমার এখানে এ চেক করতে আসবে 30 নাম্বার সেকেন্ডে, কিন্তু 15তম সেকেন্ডে আমার অলরেডি এটা ফাঁকা হয়ে গেছে। তো কি হবে যে আমার 15 সেকেন্ড লস হবে, অর্থাৎ আমাদের ডাটা সেন্ড করতে আমার 15 সেকেন্ড লস হওয়ার কথা না, কিন্তু আমার 15 সেকেন্ড লস হচ্ছে। এই দুটো গেল এর ওইটার একটা অসুবিধা, এটার একটা অসুবিধা। দেন আমাদের আসতেছে পি পারসিস্টেন্ট। পি পারসিস্টেন্ট আসলে হচ্ছে ওয়ান পারসিস্টেন্ট এবং 0 পারসিস্টেন্টের একটা হাইব্রিড। তো এটা ওয়ান পারসিস্টেন্টের মতোই, দেখা যায় যে আমাদের কন্টিনিউয়াসলি সেন্স করতে থাকে, কিন্তু যখন এটা আইডল তখন এটা হয় কি, উইথ দ্য প্রবাবিলিটি অফ পি দ্য স্টেশন ট্রান্সমিটস, এবং উইথ দ্য প্রবাবিলিটি অফ 1 - p, যদি প্রবাবিলিটি 1 - p হয় অর্থাৎ 1-এর থেকেও কম হয়, তাহলে এই যে স্টেশনটা আছে সেটা নেক্সট টাইম স্লটের জন্য ওয়েট করে। যদি পসিবিলিটি সরাসরি পি হয় তাহলে ডাটা ট্রান্সমিট করে, আর যদি পসিবিলিটি না প্রবাবিলিটি, আর যদি প্রবাবিলিটি 1 - p হয় তাহলে করে কি, আমাদের নেক্সট টাইম স্লটের জন্য অপেক্ষা করতে থাকে। এখানে এইটুকুই ডিটেলসে বলা আছে, সংজ্ঞা দিলে ওইভাবে দিবেন যে পি পারসিস্টেন্ট ইজ আ হাইব্রিড method from developed from one persistent and non-persistent. It's keep it's keep sensing the next node or it keeps sensing the medium continuously like one persistent, but when it's idle it works kinda like 0 persistent. When the probability is p, the station immediately transmits, and if the probability is 1 - p to transmit, then it waits for the next time slot. দেন আমাদের আসতেছে সিএসএম এ সিটি, অর্থাৎ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিউশন ডিটেকশন, অর্থাৎ এখানে কলিউশন হচ্ছে কিনা সেটা আমার যে সেন্ডার আছে সে ডিটেক্ট করতে পারে বা সে বুঝতে পারে। এখন এটার কোনো ভালো চিত্র নাই, এখানে চিত্রগুলোর অভাব বোধ করতেছি। এটা টি, এটা পি। দেখা যাচ্ছে কি এই নোটটাতে এ ডাটা পাঠাইছে, আবার আমাদের বিও ডাটা পাঠাইছে। এইখানে এসে আমাদের কি হচ্ছে, জগা খিচুড়ি, এখানে আমাদের কলিশন ঘটে গেছে। তো তখন এই কলিশনটা ঘটলে কি হবে, এ সেন্স করতে পারবে যে আমাদের কলিশন ঘটছে, এ সেন্স করতে পারবে কলিশন ঘটছে, এবং সে যে ডাটাটা ইমিডিয়েটলি সেন্ড করতেছিল সেই ডাটাটা আবার সেন্ড করবে। কি করবে, সে ডাটাটা আবার সেন্ড করবে, কারণ যে ডাটাটা সেন্ড করছে সেটা তো নষ্ট হয়ে গেছে। ও করবে কি, ও যে ডাটাটা ইমিডিয়েটলি সেন্ড করছিল সেই ডাটাটা আবার সেন্ড করবে। তো কিন্তু এইখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এ যদি কোনো, এখানে একটা কলিশন ঘটছে অন্য কোনো কারণে, কিন্তু এ আসলে ইমিডিয়েটলি কোনো ডাটা সেন্ড করে নাই, তাহলে এই কলিশন তো ডিটেক্ট করবে কিন্তু কোনো ডাটা কিন্তু এ সেন্ড করবে না। এটা গেল এটার কার্যকারিতা। এখানে যদি আমি
একটু ইজিলি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি যে সিএসএম এ আসলে কি করে। তো প্রথমে, বিফোর সেন্ডিং দ্য ডাটা আ ডিভাইস লিসেন টু দ্য নেটওয়ার্ক অ্যান্ড চেক ইফ ইটস ফ্রি। অর্থাৎ আমাদের যে সিএসএম এর বেসিকটা যে চেক করতে থাকে, চেক করবে যে আসলে সেন্স করবে যে আমার যে নোটটা সেটা ফ্রি কিনা। যদি সে ফ্রি পায়, এটা ডাটা সেন্ড করে। কিন্তু এই সেন্ড করার সময় সে এটাও শুনতে থাকে যে ইফ আনাদার ডিভাইস ইজ সেন্ডিং দ্য ডাটা অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ আরেকটা ডিভাইসও বা আরেকটা কানেক্টেড ডিভাইস এই ব্রডকাস্টে ডাটা সেন্ড করে বা ফ্রেম সেন্ড করে কলিশন ঘটাচ্ছে কিনা এক একটা টাইম ফ্রেমে। যদি কলিশন ঘটায় ফেলায় বা যদি কলিশন না ঘটে, দেন ডান, দ্য ডাটা ইজ সেন্ড সাকসেসফুলি। আর যদি কলিশন ঘটে তাহলে সে পাঠানো বন্ধ রাখে কিছু র্যান্ডম টাইমের জন্য, এবং যে ডাটাটা ইমিডিয়েটলি সেন্ড করছিল সেই ডাটাটা করে আবার সেন্ড করার চেষ্টা করে। সো বেসিক্যালি এটা কাজ করে কি, লিসেন, সেন্ড, চেক, ইফ কলিশন ওয়েট অ্যান্ড রিট্রাই। আর যদি লিসেন, সেন্ড, চেক তারপর ইফ নো কলিশন, দেন সেন্ড সাকসেসফুল। দেন আমাদের আসতেছে সিএসএম এ সিএ, অর্থাৎ কলিশন অ্যাভয়েডেন্স। এখানে কাজটা একটু ইন্টারেস্টিং। সেটা করে কি, এটা আসলে আমাদের ব্যবহার করা হয় ওয়্যারলেস নেটওয়ার্ক। আমরা যে ওয়াইফাই, এটা পুরাটাই কিন্তু সিএসএম এর উপর, ঠিক আছে? তো এটা করে কি, কলিশন ঘটার আগেই এটা ডিটেক্ট করে ফেলে। অর্থাৎ কলিশন ঘটে গেলে ডিটেক্ট করে না, কলিশন ঘটার আগেই এটা ডিটেক্ট করে ফেলে। অর্থাৎ এটার মধ্যে একটা ক্যালকুলেটর আছে যে মানে একটা ক্যালকুলেশন করতে পারে, এটা ক্যালকুলেশন অ্যাবিলিটি আছে। তো আমরা আর একটু বোঝার চেষ্টা করি যে আসলে কলিশনটাকে অ্যাভয়েড করার জন্য কি কি মেকানিজম ব্যবহার করে। তো প্রথমে এ করে কি, ইন্টারফ্রেম স্পেস নেয়, যে এটা কিছুক্ষণ ওয়েট করে নিজের যে ইটা, যে ডাটা ফ্রেমটা সেটা সেন্ড করার আগে, যে যাতে তার অন্যান্য যে ইগুলা আছে, শেয়ার্ড মিডিয়ামগুলো আছে, শেয়ার্ড মিডিয়ামে যে অন্যান্য যে স্টেশনগুলো আছে, তারা যাতে ডাটা সেন্ড করে ফেলতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনি জানেন যে আপনার গাড়ি যদি আগে যায়, আপনার পিছনের গাড়িগুলো তো, এবং আপনি স্লো যান, আপনার পিছনের গাড়িগুলো জ্যামে পড়বে। আপনি করলেন কি, আপনার গাড়ির ইঞ্জিন নষ্টই ধরে নেন। তো আপনি করলেন কি, আপনি সাইড দিলেন, বাকি গাড়িগুলো চলে গেল, আপনি তারপরে যাচ্ছেন, আপনার জন্য পরের কোনো সমস্যা হচ্ছে না। তো এখানেও কারোকে আগে প্রায়োরিটি সেট করে, প্রায়োরিটি অন্যদের আগে প্রায়োরিটি দেয়, তারা যাতে আগে নিজেদের ট্রাফিক পাস করতে পারে। দেন করে কি, আমাদের কন্টেনশন উইন্ডো ক্রিয়েট করে। যদি চ্যানেল বিজি হয়, তারপরে যদি চ্যানেল বিজি হয় তাহলে একটা র্যান্ডম টাইম, একটা র্যান্ডম ওয়েট টাইম সে ফিক্সড করে নেয়, নিজের মতোই ক্যালকুলেশন করে নেয়। যা নিজের মতো ক্যালকুলেশন করে নিয়ে করে কি, সে ওই টাইমটা সে ওয়েট করে, এবং ওয়েট করার পর তারপর সে আবার নিজের ফ্রেম বা ডাটাটা আবার সেট করার চেষ্টা করে। এরপর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টে কি হয়, যে আফটার সেন্ডিং, মানে পাঠানোর পরে এই যে আমার যে স্টেশনটা পাঠাচ্ছে, সে একটা কনফার্মেশন মেসেজ পায় যে ইয়েস, ইটস ডেলিভার্ড সাকসেসফুলি। এখানে এই তিনটার কথা বলা আছে, এবং আমি এটাই বললাম যে এর যে তিনটা স্ট্র্যাটেজি। প্রথমটা হচ্ছে দ্য ইন্টারফ্রেম স্পেস, অর্থাৎ করে কি, আমাদের নিজের কিছু একটা নির্দিষ্ট টাইম স্লটে বা একটা কিছু সময় সে ওয়েট করে, অন্যান্য যে স্টেশন আছে তাদেরকে প্রায়োরিটি দেয়, এবং প্রায়োরিটি দিয়ে তাদের ডাটাটা যাতে আগে, বা তাদের ট্রাফিকটা যাতে আগে ক্লিয়ার হয় সেই ব্যবস্থা করে দেয়। এবং সেকেন্ড যে এর স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে কন্টেনশন উইন্ডো। কন্টেনশন উইন্ডোতে কি আছে, যে যদি চ্যানেলটা বিজি হয়, তাহলে বিজি হলে কি করবে, সে র্যান্ডমলি একটা ওয়েট টাইম ফিক্সড করে নেয় নিজের জন্য। একটা র্যান্ডম নেচার বলা যায় যে এখন তো আরো নতুন এটা ক্যালকুলেটেড একটা ওয়েট টাইম এটা ফিক্সড করে নেয়, এবং দেখা যায় যে ওই ক্যালকুলেটেড ওয়েট টাইম বা র্যান্ডম ওয়েট টাইমের পর সে আবার, মানে ওই টাইমটার পরেই সে গিয়ে ডাটাটা সেন্ড করার চেষ্টা করে। এবং থার্ডলি অ্যাকনোলেজমেন্ট আমাদের যে কলিউশন অ্যাভয়েডেন্সের যে সিস্টেম আছে, এখানে অ্যাকনোলেজ করতে পারে যে আমার ডাটাটা যে আর যেখানে আমার ডিজায়ার্ড ডেস্টিনেশন আছে, সে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারছে, এটা সে কনফার্ম, ইয়েস দ্য ডেলিভারি ইজ ডান, এই কনফার্মেশন মেসেজটা সে পায়। এখানে প্রসিডিওর আছে, প্রসিডিওর চার্ট আপনারা দেখতে পারেন। তো প্রসিডিওর চার্টে ওই আমি যা বলেছি তাই লেখা আছে।
দেন আমাদের উইক 12 এর লেসন 1 এইখানেই শেষ হচ্ছে। তো আমাদের নেক্সট লেসনে অবশ্যই আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তবে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন যারা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একটু দেখতে আগ্রহী তারাই থাকুন, এবং যারা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো অ্যাভয়েড করে শুধু থিওরি অংশ শুধু জানতে চাচ্ছেন, যেহেতু আমাদের এক্সামের থিওরি পার্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং ম্যাথমেটিক্যাল থেকে আমাদের কোয়েশ্চেন আসার কোনো প্রবাবিলিটি নাই, তো আমি বলবো যে যারা দেখতে চান না তারা এখান থেকে স্কিপ করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং যারা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একটু দেখে নিতে আগ্রহী তাদের আমি বলবো একটু ওয়েট করেন, এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা আমাদের যে কি ছিল আলোহা ছিল, পিওর আলোহা, পিওর আলোহার থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো পিওর আলোহা স্লটেড পিওর আলোহার প্রসিডিওরটা খুবই সহজ। আমাদের কে হচ্ছে যে নাম্বার অফ অ্যাটেম্পটস, তারপর আমাদের হচ্ছে যে নাম্বার অফ অ্যাটেম্পটস দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কে এর মান থাকবে 0। তারপর ফ্রেমটা সেন্ড করলো এবং দেখা যাচ্ছে যে টিপি অর্থাৎ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম তার ডবল করে এখানে ওয়েট করবে। তার আমাদের যে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম আছে তার ডবল করে এখানে ওয়েট করবে। ওয়েট করার পর দেখবে এসি কে রিসিভ হয়েছে নাকি হয়নি। যদি রিসিভ হয় তাহলে তো সাকসেসফুল, আর যদি রিসিভ না হয় তাহলে করবে কি আরেকবার চেষ্টা করবে। আরেকবার চেষ্টা মানে কি কে এর ভ্যালু নতুন করে আপডেট হবে। আগে ছিল 0 প্লাস 1, এখন কে এর ভ্যালু কত হয়ে যাবে? কে এর ভ্যালু হয়ে যাবে 1 হয়ে গেল। আবার এসি কে আবার চেক করবে, যদি সাকসেসফুল হয় তাহলে তো অ্যাপ্রুভ, আর যদি ফেল করে তাহলে এখানে করবে কি আবার হচ্ছে একটা র্যান্ডম নাম্বার পিক করবে। র্যান্ডম নাম্বার কিন্তু একদম র্যান্ডম যে পিক করবে তা না, র্যান্ডম নাম্বারটা হবে r ইকুয়ালস টু 0 টু 2 টু দি পাওয়ার কে, এটার থেকে -1। কে এর ভ্যালু তো এই যে আমাদের আপডেটেড কে এর ভ্যালু 1, দেখা যাচ্ছে যে আমাদের কে এর ভ্যালু এখানে 0, কিন্তু এখানে কিন্তু আমার কে এর ভ্যালু কত হয়ে গেছে 1 হয়েছে। এবং এখানে দেখতে হবে যে আমাদের কে টা অবশ্যই কে ম্যাক্স এর থেকে বড় হবে। এখানে কে ম্যাক্স কত? কে ম্যাক্স ছিল 0। তার মানে আমাদের এখানে আর এর ভ্যালু আমাদের ফার্স্ট অ্যাটেম্পটের জন্য কত? ফার্স্ট অ্যাটেম্পটের জন্য 0 থেকে কে টু টু দি পাওয়ার কে, মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 মাইনাস 1, তার মানে 0 থেকে 1। তাহলে আমাদের এখানে যে র্যান্ডম নাম্বার সেটা হচ্ছে 0 আর 1। তারপর আমাদের কি করবে? আমাদের একটা ব্যাকআপ টাইম নেবে, একটা ব্যাকআপ টাইম বা টিবি নেবে। সেই টিবিটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করি? আর ইন্টু টিপি, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম, কিংবা আমরা আর ইন্টু টি এফ আর, অর্থাৎ আমাদের যে র্যান্ডম টাইমটা ছিল সেই র্যান্ডম টাইমের সাথে আমরা প্রপাগেশন টাইম গুণ দিয়েও এটা হিসাব করে নিতে পারি যে কতটুকু ব্যাকআপ টাইম নেবে, কিংবা আমরা ওই র্যান্ডম টাইমের সাথে আমরা যে আমাদের ট্রান্সমিশন টাইমটা ছিল, ফ্রেম ট্রান্সমিশন টাইম, সেটা গুণ করেও আমরা একটা অনুমান আনতে পারি যে আমাদের কতটুকু টাইম ওয়েট করতে হবে। এইখানে প্রথম এক্সাম্পল আমাদের কাইন্ড অফ এইগুলোই বুঝাইছে। এখানে বলছে কি যে আ স্টেশন অন এ ওয়্যারলেস আলোহা নেটওয়ার্ক আর ম্যাক্সিমাম অফ 60 কিলোমিটার অ্যাপার্ট, অর্থাৎ ডিস্টেন্স কত? আমাদের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, সরি 60 না 600 কিলোমিটার, আর আমাদের প্রপাগেশন হচ্ছে কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। প্রথমে আমাদের কিলোমিটারটাকে মিটার করতে হবে এবং আমাদের দেখতে হবে যে আমাদের টিপি বা প্রপাগেশন টাইমটা কত। প্রপাগেশন টাইম বের করতে হলে আমাদের কি করতে হবে? এখানে যে আমাদের ছিল আমাদের যে ডিস্টেন্স ডিভাইডেড বাই আমাদের যে প্রপাগেশন রেট, সে প্রপাগেশন রেট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা সময়টা পেয়ে যাব কত? আমরা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ আমাদের 2 মিলি সেকেন্ড আমরা সময় পাইছি। তো আমাদের টিপের মানটা বেরো গেলো। আমরা সাধারণত চেষ্টা করবো মিলি সেকেন্ডে হিসেব করার, এবং আমাদের এখানে বিভিন্ন কে এর জন্য আমাদের ব্যাকআপ টাইম কত হবে সেটা আমরা ক্যালকুলেশনের চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে কে ওয়ান এর জন্য আমাদের ওই যে সূত্রটা, যে আর এর মান, এটা হচ্ছে র্যান্ডম মান। র্যান্ডম মান কত হবে? 0 টু 2 টু দি পাওয়ার কে মাইনাস 1। আর যখন কে ইকুয়ালস টু 1 তখন র্যান্ডম টাইম 0 আর 1, র্যান্ডম টাইম
0 আর 1, 2 এর জন্য 0 1 2 3, এটা ক্যালকুলেট ওই সূত্রে ফেলে আপনারা হিসাব করতে পারেন। কে এর মান যখন 3 তখন 0 1 2 3 4 5 6 7, তার মানে আমরা এখানে তো এটা পেলামই। এখন আমাদের হিসাবটা হচ্ছে কি, যে আমাদের এতগুলো কে এর ভ্যালু আমরা যদি শুধু কেস 1 এর ধরি, k = 1, তাহলে আমরা তো আর পাইছি, ঠিক আছে না? আর হচ্ছে কত, একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে আমাদের 1। তো আমাদের এখান থেকে কি করব, আমাদের যে ব্যাকআপ টাইম আছে, ব্যাকআপ টাইমটা আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে বলতে পারে। টিবি ইকুয়ালস টু কত আমরা জানি, আর ইনটু আমাদের যে প্রপাগেশন টাইম ছিল, কত বের করলাম আমরা, প্রপাগেশন টাইমটা হচ্ছে আমাদের 2 মিলিসেকেন্ড, টিবি ইনটু টিপি। আবার দেখা গেল আমাদের টিপি নাই, আমাদের টিএফআর আছে, এফআর আছে, তো টিএফআর দিয়ে গুণ করে আমরা ব্যাকআপ টাইমটা হিসাব করে নিতে পারি। দেন আমাদের ভার্নারেবল টাইমে আমাদের খুব বেশি কিছু নেই। ভার্নারেবল টাইম হচ্ছে আমাদের যে টিএফআর আছে, অর্থাৎ ফ্রেম ট্রান্সমিশন রেট, তার সাথে 2 গুণ করলেই আমরা ভার্নারেবল টাইমটা পেয়ে যাই। এখানে তাই করা আছে। এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিট 200 বিট ফ্রেমস অন এ শেয়ার্ড চ্যানেল উইথ 200 kbps, অর্থাৎ 200 বিট ফ্রেম সেন্ড করতেছে, আর সেন্ডিং রেট কত, 200 কেবি পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড। কিলোবিটকে আমরা বিটে কনভার্ট করব, এবং দেখা যাচ্ছে যে আমরা এই 200 বিট পার ফ্রেমকে আমরা 200 ইন্টু 10⁻³ দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত আসবে, 1 মিলি সেকেন্ড আসবে। এবং এখন আমাদের তো আমরা পেয়ে গেলাম, আমরা আমরা টিএফআর তো আমরা পেয়ে গেলাম, টিএফআর হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ড। এবার ভার্নারেবল টাইম কি, এটার সাথে 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কত আসতেছে, 2 মিলি সেকেন্ড, ব্যাস আমাদের ভার্নারেবল টাইমটা বের হয়ে আসলো। থ্রুপুট অফ আলোয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনার ম্যাথমেটিক্যাল টার্মস নাও আসে, তবে আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট আছে। কারণ থ্রুপুট টাইম আসলে একটা যে কনসেপ্ট আমরা নিচ্ছি, একটা প্রোটোকল আমরা নিচ্ছি, তার ইফিসিয়েন্সি কত সেটা বের করতে ব্যবহার করা যায়। এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা কত লোড অফার করতেছি, যেটা ম্যাক্সিমাম 1 পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, 1 বা হাফ পর্যন্ত হইতে পারে। এবং এর ভ্যালুটা ফিক্সড, আপনাদের ক্যালকুলেটরে পাবেন, এবং আপনি যদি ইন টার্মস মনে রাখতে চান, এটা হচ্ছে 2.718। এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। এখন দেখা যাচ্ছে যে জি এর ভ্যালু 1 বা হাফ দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে কত ম্যাক্সিমাম থ্রুপুট কত হইতে পারে, এবং এটাকে 100 দ্বিগুণ করে। এখন এখানে জি এর ভ্যালু কিন্তু আমার যখন পিওর আলোহাতে জি যাবে আমার হাফ, পুরো 1 যাবে না, হাফ যাবে। তো এই হাফের সাপেক্ষে আপনারা হিসাব করে এস ম্যাক্স পাবেন 0.184। 0.184 কে আপনারা 100 দিয়ে গুণ করলে পাবেন 18.4%, অর্থাৎ এর বেস্ট এফিসিয়েন্সি হচ্ছে 18.4%। এখানে একটা এক্সাম্পল আছে এর উপর, তা হচ্ছে পিওর আলোহা নেটওয়ার্ক ট্রান্সমিট 200 বিটস অন এ শেয়ার চ্যানেল, তার মানে এখানে টিএফআর হচ্ছে আমাদের কত, অবশ্যই 1 মিলিসেকেন্ড। What is the throughput if the system all station together produces? যদি 1000 ফ্রেম পার সেকেন্ড প্রডিউস করতো তাহলে কি হতো, যদি 500 ফ্রেম পার সেকেন্ড প্রডিউস করতো তাহলে কি হতো, যদি 250 ফ্রেম পার সেকেন্ড প্রডিউস করতো তাহলে কি হতো, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার এফিসিয়েন্সি বের করতে বলছে, ঠিক আছে। তো আমাদের যখন 1000, ঠিক আছে, তখন আমরা লোড ধরে নিছি কি 1। আবার এখানে যখন আমার 500, তখন আমরা লোড ধরে নিছি কত, হাফ। আবার যখন আমাদের 250, তখন আমাদের লোড ধরে নিছি কত, 1/4। অর্থাৎ আমাদের যে লোড আছে 1000-এ আমরা লোড 1 ধরে নিছি, 1 মিলি সেকেন্ড 1। তো যাই হোক, তো 1 হইলে আমরা তো জানি যে এখন এটা কত হইতে পারে, ঠিক আছে। তো জি এর ভ্যালু যদি 1 হয়, তো এখানে দিলে আমার এফিসিয়েন্সি আসবে 13.5%। 13.5, এই যে এখানে 100 দিয়ে গুণ করলে 13.5% আসছে। এটা কিন্তু এই সূত্রে ফেলাইছি, g * e⁻²g, এটা ক্যালকুলেটরে দিবেন, দেখবেন যে
এই 0.135 আসতেছে। 0.135 কে 100 দিয়ে গুণ করলে 13.5%, ইফিসিয়েন্সি হচ্ছে 13.5%। এখন এই ইফিসিয়েন্সি যদি 13.5% হয়, তাহলে আমাদের 1000 ফ্রেম সেন্ড করলে কতগুলো ফ্রেম আমাদের সাকসেসফুলি রিচ করবে? 1000 ফ্রেমের সাথে 0.135 গুণ দেন, দেখুন 135টা ফ্রেম আমাদের ওখানে হবে। আমরা যদি ট্রান্সমিট করি তাহলে আমাদের 1000 ফ্রেমের মধ্যে 135টা ফ্রেম পৌঁছাবে, বাকি সব ফ্রেম আমাদের নষ্ট হয়ে যাবে। সরি। দেন আমাদের হচ্ছে 500 ফ্রেম হলে কি হবে? আমরা তো লোড ধরে নিতেছি হাফ, লোড হাফ হলে আমাদের ইফিসিয়েন্সি বাড়বে। দেখা যাচ্ছে 500 ফ্রেমের মধ্যে আমাদের 92টা ফ্রেম হচ্ছে আমাদের পৌঁছাতে পারবে, 250 ফ্রেমের মধ্যে 38টা ফ্রেম পৌঁছাতে পারবে। সেম ক্যালকুলেশন। স্লটেড আলোহা ইজ কাইন্ড অফ লাইক সেম, কিন্তু ই টু দি পাওয়ার 2g না হয়ে ই টু দি পাওয়ার -g। এখানে ইফিসিয়েন্সি প্রায় ডবল হয়ে গেছে। লোড যদি 1 হয় তাহলে ইফিসিয়েন্সি, ওখানে আমরা লোড 1 হলে কত দেখছি? ইফিসিয়েন্সি 13%, আর লোড হাফ হলে ইফিসিয়েন্সি 18% সামথিং। কিন্তু এখানে দেখা যাচ্ছে লোড 1 হলো 36.8%। এখানে আমাদের থাকতেছে, আমাদের ম্যাক্সিমাম আউটপুট আমরা পাইতে পারি, যা পিওর আলোহার থেকে অনেক বেশি। এবং দেখা যাচ্ছে সেম কন্ডিশনে আমরা যেখানে প্রায় 136টার মতো ফ্রেম এখানে পাঠাইতে পারতেছিলাম, হয়ে গেল 135টার মতো ফ্রেম এখানে পাঠাইতে পারতেছিলাম, আমাদের যদি স্লটেড আলোহা ইউজ করি তাহলে আমরা প্রায় 136এর জায়গায় 368টা ফ্রেম, মানে প্রায় ডবলের মতোই, ডবলের চেয়েও বেশি হবে হয়তো, এত সংখ্যক ফ্রেম আমরা এখানে পাঠাইতে পারতেছি 1000-এর মধ্যে। 500তে আমরা পাঠাতে পারছি 151টা, যেখানে আগে ছিল মাত্র 92টা, আর ওখানে ছিল 36টা, এখানে আসতেছে 49টা। ঠিক আছে না? লাস্টে 36 ছিল না, 38টা। অর্থাৎ এখানে লোড কমলে কিছুটা দেখা যাচ্ছে ইফিসিয়েন্সিতে কিছুটা পার্থক্য আসতেছে আমার। এটা হলো এখানকার ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্যাল টার্মস কাইন্ড অফ এখানেই প্রায় শেষ আমাদের। এর বেশি ম্যাথমেটিক্স আমাদের জানা দরকার এখান থেকে নেই। তো এটা গেল আমাদের ম্যাথমেটিক্স পার্ট, এবং এর মাধ্যম দিয়ে আমাদের 12.1 অর্থাৎ আমাদের উইক 12 লেসন 1 প্রায় সম্পূর্ণ শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, thanks for your patience, and I hope this would help you much. If you have any question regarding this lecture, I would love to have your questions, and you can contact me if you want.